নমস্কার, ওয়েলথ ম্যানেজমেন্ট সাবসেক্টর নিয়ে বলছিলাম ক্যাপিটাল মার্কেট সেক্টরের আন্ডারে, এবং আনন্দ রাঠি নিয়ে আগের এপিসোডে আমি ডিটেলস বিজনেস মডেল আনন্দ রাঠির ডিসকাস করেছি। তো আজকে আমি ফার্দার একটু আনন্দ রাঠি সম্বন্ধে বলি। দেখুন, মিউচুয়াল ফান্ড বা ইকুইটি এইউএম, আমাদের যে টোটাল ইকুইটি এইউএম আছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে, সেইটা টু জিডিপি রেশিও, ইকুইটি এইউএম টু জিডিপি রেশিও ইন্ডিয়ার ক্ষেত্রে 13.8%, যেটা ওয়ার্ল্ড অ্যাভারেজ হচ্ছে 37%, এবং আমেরিকার ক্ষেত্রে 90%। অর্থাৎ 90% অফ টোটাল অ্যাসেট অফ অল ইনভেস্টর হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে, এবং যেটা ওয়ার্ল্ড অ্যাভারেজ হচ্ছে 37%, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে মাত্র 13%। অর্থাৎ ইন্ডিয়ার যে ইনভেস্টাররা, সেখানে অনেক বেশি স্কোপ আছে তাদের ভবিষ্যতে ইকুইটির দিকে আরো ঝোঁকা। এখনো অনেক মানুষ কিন্তু ইকুইটির দিকে ঝোঁকেনি, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে তারা দূরে আছে। তারা মেনলি এফডি, ম্যাক্সিমাম তারা এফডি করে থাকে, বা গোল্ডে ইনভেস্ট করে, বা প্রপার্টিতে ইনভেস্ট করে, কিন্তু শেয়ার মার্কেট থেকে দূরে আছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বিশাল গ্রোথ অপরচুনিটি আছে। ওয়ার্ল্ড অ্যাভারেজের কাছেও যদি ইন্ডিয়াকে আসতে হয়, তাহলে ইন্ডিয়াকে এখনো 3 টাইমস অফ ইকুইটি এইউএম টু জিডিপি রেশিও হতে হবে, যেটা ইন্ডিয়া 13.8, সেটা 37-এর কাছে আসতে গেলে পরে। সুতরাং এটা বিশাল গ্রোথ অপরচুনিটি। এবং ইন্ডিয়ার যে ইকুইটি এইউএম আছে, এবং যেটা মিউচুয়াল ফান্ড এইউএম আছে, সেটা কিন্তু 20% সিএজিআরে ইন্ডিয়া গ্রো করছে। এই সেক্টর অবশ্যই গ্রোথের সেক্টর, ক্যাপিটাল মার্কেট সেক্টর অবশ্যই গ্রোথের সেক্টর, এবং ক্যাপিটাল মার্কেট সেক্টরের মধ্যে সবচাইতে ভালো পারফর্ম করছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, এবং আনন্দ রাঠি হচ্ছে তাদের সেক্টর লিডার। আনন্দ রাঠির ক্ষেত্রে যে আমি আগেই বলেছি আগের দিন, যে বিয়ারিশ ফেজেও কিন্তু আনন্দ রাঠির গ্রোথ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কারণ আনন্দ রাঠির মেন কনসার্ন হচ্ছে তাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়া এবং অ্যাসেট বাড়ানো, ক্লায়েন্টের কাছ থেকে মোর অ্যান্ড মোর অ্যাসেট তাদের ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসা, এবং সেই ম্যানেজমেন্টে সেই অ্যাসেটের মধ্যে কিছু পোর্শন তারা ইকুইটি মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করে, এবং বাকিটা বন্ড এবং অন্যান্য স্ট্রাকচারাল প্রোডাক্টে ইনভেস্ট করে। তো যখন বিয়ারি স্পেস চলবে, তাদের ক্লায়েন্ট বলবে যে আমাদের ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু বেশি রাখবো না, আমরা অন্যান্য বন্ডে রাখবো। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট কমবে, কিন্তু বন্ডে তো বাড়বে। তো ক্লায়েন্টের কাছ থেকে টাকার ফ্লো কোনো সময় আনন্দ রাঠির ক্ষেত্রে কমে না। তাই আনন্দ রাঠি এমনি যখন আমাদের Q3 FY26-এ যে কলও প্রশ্ন করা হয়েছিল যে আমাদের মিউচুয়াল ফান্ডে নেট ফ্লো কমে গেছে, তাহলে মিউচুয়াল ফান্ডে নেট ফ্লো কমলে পরে কি সেটা কি কোম্পানির জন্য খারাপ? তখন আনন্দ রাঠি বলেছিল, আমাদের কিন্তু প্রোডাক্টের পার্টিকুলার সেগমেন্ট নিয়ে আপনারা ভাববেন না, আপনারা দেখুন যে আমাদের এইউএম বাড়ছে কিনা, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা আমরা বেশি বেশি পরিমাণে আনার ক্ষেত্রে আমাদের গ্রোথের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো সেটা কিন্তু আনন্দ রাঠির ক্ষেত্রে হচ্ছে না। আনন্দ রাঠি কিন্তু এইউএম তাদের বাড়িয়ে চলেছে, এবং ক্লায়েন্টের কাছ থেকে তাদের টাকার কোনো অভাব হচ্ছে না। এবং আনন্দ রাঠির যে মেন যে সেগমেন্ট, মেন যে ক্লায়েন্ট, সেটা হচ্ছে এইচএনআই এবং ইউএইচএনআই। এই সেগমেন্টটা ইন্ডিয়ার ক্ষেত্রে 13.8% হারে গ্রো করছে, এইচএনআই এবং ইউএইচএনআই, এবং সেইটার গ্রোথ কিন্তু সেটা অত্যন্ত বেশি। তো এই এইচএনআই এবং ইউএইচএনআই, এটা যদি 13.8% হারে যদি সিএজিআর গ্রো করতে থাকে, তাহলে এটা তো আনন্দ রাঠির জন্য ভালো। তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আরো বাড়তে থাকবে, তারা মোর অ্যান্ড মোর অ্যাসেট আরো বেশি করে তাদের ক্লায়েন্টের কাছ থেকে আরো বেশি করে মোর অ্যান্ড মোর অ্যাসেট তারা গ্যাদার করবে, এবং তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়বে। তো আনন্দ রাঠির তো রেভিনিউ আমি আগের দিনই বলেছি যে 60% রেভিনিউ আছে তাদের পুরনো ক্লায়েন্টের থেকে, এবং 40% আছে নতুন ক্লায়েন্টের থেকে। এবং আনন্দ রাঠির রিলেশনশিপ ম্যানেজার খুবই ইম্পর্টেন্ট। আনন্দ রাঠির যে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার থাকে, তারা তাদের ক্লায়েন্টের থেকে অ্যাসেট নিয়ে আসে, এবং সেই অ্যাসেট একটা ওয়ান স্টপ সলিউশন দেয়। আমার অ্যাসেট কিভাবে আমি ইনভেস্ট করব, আমাকে ডিফারেন্ট প্রোডাক্ট সেলারের কাছে যেতে হয় না, আমাকে মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা লোক,
আমার লিগ্যাল অ্যাডভাইসের জন্য আলাদা লোক, ট্যাক্স কনসালটেশনের জন্য আলাদা লোক, আমার সাকসেশনের জন্য আলাদা লোক, ইন্স্যুরেন্সের জন্য আলাদা লোক, এইভাবে না গিয়ে সমস্ত কিছু আমি রিলেশনশিপ ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমার এই জিনিস দরকার, রিলেশনশিপ ম্যানেজার আমাকে সেটা প্রোভাইড করে দিচ্ছে। তো এইটা হচ্ছে আনন্দ রাঠির প্লাস পয়েন্ট। প্লাস আনন্দ রাঠির আরেকটা যেটা সবচাইতে ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে যে আমাদের এইচএনআই বা ইউএইচএনআই নতুন যারা আসছে তারা আনন্দ রাঠিকে কেন চুজ করছে? তাদের অ্যাসেট নিশ্চয়ই বাড়ছে বলে চুজ করছে, এবং আনন্দ রাঠির ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপক পরিমাণে বাড়ে। আনন্দ রাঠির আন্ডারে যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট থাকে সেটা 15% রিটার্ন দেয়, 15% জেন আলফা রিটার্ন দেয়। জেন আলফা রিটার্ন হচ্ছে যে কতটা আমি বেশি রিটার্ন দিচ্ছি, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এবং ক্লায়েন্ট কিন্তু এটার একটা বড় ক্রাইটেরিয়া ক্লায়েন্টের। ক্লায়েন্ট কি চায় কোনো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানির থেকে? তারা প্রথমত চায় সার্ভিস, দুই হচ্ছে রিটার্ন। তাদের রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, অর্থাৎ নিফটির মতন আমি রিস্ক নেবো না, আমি নিফটির থেকে কম রিস্কে আমি নিফটির থেকে বেশি রিটার্ন জেনারেট যাতে করতে পারি সেইটা ক্লায়েন্ট চাই, এবং নিফটির থেকে কম রিস্ক চাই। তো তিনটেই আনন্দ রাঠি স্যাটিসফ্যাক্টরিলি প্রোভাইড করে থাকে। আনন্দ রাঠির যে বিটা ভ্যালু পোর্টফোলিওর সেটা হচ্ছে 0.6। বিটা ভ্যালু হচ্ছে যে আমি নিফটির থেকে কতটা কম ভোলাটাইল, অর্থাৎ নিফটি যদি 10% বাড়ে তাহলে আমার পোর্টফোলিও বাড়বে 6%। বিটা 0.6 মানে হচ্ছে। আবার নিফটি যদি 10% ফল হয় তাহলে আমার পোর্টফোলিও ফল হবে 6%। অর্থাৎ নিফটির থেকে কতটা কম ভোলাটাইল আমার পোর্টফোলিও সেটা ইন্ডিকেট করে বিটা ভ্যালু। তো আনন্দ রাঠির ক্ষেত্রে বিটা ভ্যালু হচ্ছে 0.6। আনন্দ রাঠির ক্ষেত্রে জেন আলফা হচ্ছে 15%, অর্থাৎ আমার যে অ্যাকচুয়াল রিটার্ন সেটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের থেকে কত পরিমাণ বেশি, সেইটা হচ্ছে 15%। দেখুন আনন্দ রাঠির ক্ষেত্রে 15% রিটার্ন, অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন হয়তো আমার 6-7% হতো মানে নিফটির হিসেবে, সেইখানে আনন্দ রাঠি কি করছে, আনন্দ রাঠি 15% রিটার্ন দিচ্ছে, এবং সেটা তাহলে 7-8% এক্সট্রা রিটার্ন দিচ্ছে নিফটির থেকে। নিফটির মানে থেকে আমি কম রিস্ক নিচ্ছি অথচ বেশি রিটার্ন দিচ্ছি, নিফটির থেকে কম রিস্ক নিয়ে আমি বেশি রিটার্ন দিচ্ছি। এইটা কিন্তু ক্লায়েন্ট সবসময় চায়, এবং এইটা কিন্তু আনন্দ রাঠি কনসিস্টেন্টলি প্রোভাইড করছে। 15% রিটার্ন দিচ্ছে জেন আলফা রিটার্ন। এবং তাহলে কি মানে আনন্দ রাঠির যারা রিলেশনশিপ ম্যানেজার বা যারা এমপ্লয়ি তারা মোর স্কিলফুল, অর্থাৎ আমি কম রিস্কে আমি নিফটিকে বিট করছি, নিফটি থেকে বেশি রিটার্ন দিচ্ছি। তো এই কারণে আনন্দ রাঠির দিকে মোর আর মোর এইচএনআই এবং ইউএইচএনআই, এবং আমি যেটা বললাম যে মাস অ্যাফ্লুয়েন্ট সেক্টর, অর্থাৎ যারা মিডিল ক্লাসের থেকে রিচার কিন্তু এইচএনআই এর থেকে পুয়ার, তারা কিন্তু আনন্দ রাঠির দিকে মোর আর মোর অ্যাট্রাক্টেড হচ্ছে। তো আনন্দ রাঠির যে টোটাল ক্লায়েন্ট বেস সেটা প্রায় যেটা এইচএনআই এবং ইউএইচএনআই বললাম সেটা প্রায় 13,000 ফ্যামিলি আছে, ক্লায়েন্ট ফ্যামিলি আছে। এবং লাস্ট যে কোয়ার্টার, লাস্ট যে ইয়ার 9 মান্থ, অর্থাৎ FY26 এর যে 9 মান্থ সেটাতে 1800 ফ্যামিলি আনন্দ রাঠি আরো অ্যাড করেছে। এবং এই 1800 ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য আনন্দ রাঠির 393টা রিলেশনশিপ ম্যানেজার আছে। এবং এই রিলেশনশিপ ম্যানেজার আনন্দ রাঠির FY25 এর এন্ডে ছিল 380, অর্থাৎ 13টা আরো আনন্দ রাঠি রিলেশনশিপ ম্যানেজার বাড়িয়েছে। রিলেশনশিপ ম্যানেজারের কিন্তু অ্যাট্রিশনও আছে, অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজার কিছু কিছু কি করছে আনন্দ রাঠিকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের বিভিন্ন বেটার অপরচুনিটি বা হয়তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টিং বাড়ানোর জন্য তারা চলে যাচ্ছে। তো এই ধরনের বিজনেসে একটা কিন্তু রিস্ক আছে। ধরুন আমি একটা রিলেশনশিপ ম্যানেজার এবং আমি 100 কোটি টাকা ম্যানেজ করি, তো আমি যদি বেরিয়ে যাই আমাকে ক্লায়েন্ট তো আমাকে চেনে, আমাকে ক্লায়েন্ট তো আর আনন্দ রাঠিকে চেনে না। সুতরাং আমার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই 100 কোটি টাকার AUMও কিন্তু কোম্পানি থেকে বেরিয়ে যাবে, আনন্দ রাঠির থেকে বেরিয়ে যাবে। এবার আনন্দ রাঠি কি বলছে, আনন্দ রাঠি কিন্তু কনকলে বলেছে আমার রিলেশনশিপ ম্যানেজার বেরিয়ে গেলে পরেও তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের 86% আমরা রিটেন করে দিই। আমরা কিন্তু ক্লায়েন্টের থেকে যেতে দিই না, যে ওই রিলেশনশিপ ম্যানেজার বেরিয়ে গেল ও 100% অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট নিয়ে বেরিয়ে গেল, ওর আন্ডারে যা ছিল তা কিন্তু নয়। আমরা 86% অফ দেয়ার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা কিন্তু
রেখে দিই, আমাদের নিজের কাছেই থাকে, সুতরাং আমাদের AUM কমে না RM বেরিয়ে যাওয়ার জন্য। তো RM বেরিয়ে যাওয়ার যে রেট সেটা গত এই যে 9 মান্থে সেটা টোটাল 6 এবং আগের কোয়ার্টারে 2 জন, টোটাল 6 জন গত 9 মাসে কিন্তু আনন্দরাঠি থেকে বেরিয়ে গেছে। এবং আনন্দরাঠির বক্তব্য হচ্ছে যারা বেরিয়ে যাবে তারা বেরিয়ে যাবে, তারা আমাদের সঙ্গে তাদের কালচারাল ডিফারেন্স আসছে সেই কারণে বেরিয়ে যাচ্ছে। তো সেটা আমরা রাখার চেষ্টা করি তাদেরকে এবং বোঝানোর চেষ্টা করি যে আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু একটা টাইমের ব্যাপার, যত সময় যাবে তত কিন্তু আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়তে থাকবে এবং আপনি যদি কোম্পানি থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাকে জিরো থেকে স্টার্ট করতে হবে। তো এরকম বুঝিয়ে সুঝিয়ে আনন্দরাঠি কিন্তু তাদের ম্যাক্সিমাম রিলেশনশিপ ম্যানেজারকে রিটেন করে থাকে। তো আনন্দরাঠির আগেই বলেছি, আনন্দরাঠির ক্লায়েন্ট খুব স্টিকি ক্লায়েন্ট এবং যারা 3 বছরের বেশি সময় জুড়ে আনন্দরাঠির সঙ্গে আছে তারাই কিন্তু আনন্দরাঠির AUM এর 81% কন্ট্রিবিউট করে এবং যারা 3 বছরের নিচে যেসব ক্লায়েন্ট তারা বাদবাকি 20% রিটার্ন করে। এবং আনন্দরাঠির সবচাইতে ভালো দিক যেটা হচ্ছে, আমি আগের দিনই ডিসকাস করেছিলাম যে এই যে HNI এবং UHNI এদের মধ্যে যাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যাদের ইনভেস্টেবল অ্যাসেট 50 লাখ থেকে 5 কোটি তারা কন্ট্রিবিউট করে 20%, যারা 5 কোটি থেকে 50 কোটি তারা কন্ট্রিবিউট করে 50% এবং 5 গ্রেটার দ্যান 50 কোটি তারা কন্ট্রিবিউট করে 30%। এবং এই যে টপ টায়ার অর্থাৎ 5 কোটি থেকে 50 কোটি এবং 50 কোটির ওপরে এই যে সেগমেন্ট এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আনন্দরাঠির ক্ষেত্রে কিন্তু আরো বেশি বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো এবার আসি আনন্দরাঠির পারফরমেন্স, আনন্দরাঠির বিজনেস মডেল তো আমি ডিসকাস করলাম, আনন্দরাঠি যে কমিশন পাচ্ছে, আনন্দরাঠির কমিশনে কোনো অসুবিধা হচ্ছে না এবং আনন্দরাঠির সবসময় ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং স্ট্রাকচারাল প্রোডাক্টের মাধ্যমে একটা ব্যালেন্স তৈরি করে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু বাড়িয়েই যাচ্ছে এবং আনন্দরাঠির গ্রোথে কোনো সমস্যা হচ্ছে না, সে বিয়ারি স্পেস হোক বা বুলি স্পেস। তো আনন্দরাঠি যেটা Q3 FY26 এ যে রেজাল্ট পোস্ট করেছে, এক্সেপশনাল রেজাল্ট, দারুণ রেজাল্ট পোস্ট করেছে। এক্সেপশনাল রেজাল্ট এই কারণেই বলছি কারণ এটা কনসিস্টেন্ট, এমন নয় যে বিভিন্ন কোম্পানি দেখবেন কোনো কোয়ার্টারে 30% গ্রোথ দেখালো, পরের কোয়ার্টারে 15% গ্রোথ দেখিয়ে দিল। এই সমস্ত কোম্পানি কিন্তু ইনভেস্টরদের পছন্দের কোম্পানি নয় এবং এই সমস্ত কোম্পানি ইনভেস্টররা দূরে থাকে এগুলো থেকে, এগুলো শেয়ার কিন্তু চটজলদি পড়ে যায়, খুব ভোলাটাইল হয়। আনন্দরাঠির ক্ষেত্রে কি হয়, আনন্দরাঠি কিন্তু কনসিস্টেন্টলি 20-25%, 30% গ্রোথ দেখিয়ে যাচ্ছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। এবং আনন্দরাঠির যেটা গাইডেন্স যে আগামী 3-4 বছর আনন্দরাঠি 20 থেকে 25% কিন্তু সেলস গ্রোথ মেনটেন করতে থাকবে এবং তার থেকে বেশিও করবে। আনন্দরাঠি গাইডেন্স দিচ্ছে কম, কিন্তু অপটিমিস্টিক একটু কনজারভেটিভ গাইডেন্স দিচ্ছে, কিন্তু হয়তো পারফরমেন্স তার থেকে অনেক বেটার করবে। আনন্দরাঠি Q3 FY26 এ যে রেজাল্ট পোস্ট করেছে তাতে আনন্দরাঠির রেভিনিউ গ্রোথ হয়েছে 22% এবং প্যাট গ্রোথ হয়েছে 30% এবং AUM গ্রোথ হয়েছে 30%, অর্থাৎ এবং AUM গ্রোথ 30% হওয়ার পরে আনন্দরাঠির এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। 1 লাখ কোটি টাকা আনন্দরাঠির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়ে গেছে এবং এটা টার্গেট ছিল যে FY26 এর এন্ডে 1 লাখ কোটি টাকা হবে, যেটা 9 মান্থের এন্ডেই আনন্দরাঠি অ্যাচিভ করে ফেলেছে। এবং 9 মান্থ এন্ডে যে বিজনেস পারফরমেন্স, যেটা গাইডেন্স ছিল, যে গাইডেন্স আনন্দরাঠি রেখেছিল রেভিনিউ এর ক্ষেত্রে, সেটা আনন্দরাঠি অ্যাচিভ করে ফেলেছে 76% অফ দ্যাট রেভিনিউ। অর্থাৎ পরের কোয়ার্টারে আমার আর 24% করলে পরেই সেই রেভিনিউ গাইডেন্স ফুলফিল হয়ে যাবে। তো জেনারেলি আমরা কোয়ার্টার হিসেবে দেখি যে 25% করে যেন আমার ওই রেভিনিউ অ্যাচিভ করতে থাকে এবং সেটা কিন্তু আনন্দরাঠি অলরেডি 76% অ্যাচিভ করে ফেলেছে। প্যাটের ক্ষেত্রে যেটা 78% অ্যাচিভ করে ফেলেছে, তো আর লাস্ট কোয়ার্টারে 22% করলেই হবে। এবং যেটা আমি আগেই বললাম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা 1 লাখ কোটি টাকা আনন্দরাঠি FY26 এর এন্ডে বলেছিল, সেটা 9 মান্থেই অ্যাচিভ হয়ে গেছে, অর্থাৎ এটা 100% অ্যাচিভ হয়ে গেছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সুতরাং যেটা ফোর্থ কোয়ার্টারে আনন্দরাঠি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়াবে সেটা পুরোটাই পজিটিভ, অর্থাৎ গাইডেন্সকে আউট পারফরমেন্স করছে। আউট পারফরমেন্স যেসব কোম্পানি করে তাদের গাইডেন্সকে, সেই সব কোম্পানির শেয়ার দারুণ চলে এবং দারুণ
ইনভেস্টাররা সেগুলোকে খুব বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে, সেগুলোতে ইনভেস্ট আরো বেশি বেশি পরিমাণে করে, এবং সেই সব কোম্পানি স্বাভাবিকভাবেই শেয়ারের দামও বাড়ে। তো এই গেল আনন্দ রাঠির পারফরমেন্স, এবং এই গ্রোথ আনন্দ রাঠি মেনটেন করছে গ্রেটার দ্যান 45% আরওইতে। তো ভাবুন, আরওই আমি বলেছি যে কোম্পানির বিজনেস মডেলের জন্য আরওই মেন। আরওই হচ্ছে আনন্দ রাঠি 45%-এর ওপরে। এত ভালো বিজনেস মডেল, এত সুন্দর গ্রোথ, এবং আরওই 45%। তো আনন্দ রাঠি নিয়ে আমার তো কোনো নেগেটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না, এবং আগামী ৩-৪ বছরে আনন্দ রাঠির গ্রোথ আশা করছি এইরকমই বজায় থাকবে। তো এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন, কোনো ভিডিও নয়। আপনারা নিজেরা স্টাডি করবেন, নিজেরা অ্যানালিসিস করবেন, আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখবেন, শিখবেন, এবং স্টক স্টাডি করবেন, এবং নিজেরা ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। তো এই গেল আমার এই সেক্টর, অর্থাৎ ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর, এবং ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের আন্ডারে আনন্দ রাঠি নিয়ে ডিটেল ডিসকাশন। থ্যাংক ইউ।